নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে সোম এবং অপূর্বর এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার গল্প। আজকের গল্প দুর্জয় পাহাড়ের গুপ্তধন। আজকের গল্প পাঠ করেছে নীলাঞ্জন। অন্যান্য চরিত্রে রূপঙ্কর, সৌরভ এবং বাল্মীকি। আবহ নির্মাণ সূর্য। প্রচ্ছদালঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক সুকান্ত দাসের কলমে সোম এবং অপূর্বর অ্যাডভেঞ্চার গল্প দুর্জয় পাহাড়ের গুপ্তধন। দুর্জয় পাহাড়, এমন পাহাড়ের নাম তো আগে শুনিনি। এই দুনিয়াতে যত পাহাড় আছে সেই সমস্ত পাহাড়ের কথা কি তোমরা শুনেছ? পৃথিবীতে এমন অগণিত পাহাড় রয়েছে যেগুলোতে যাওয়া তো দূরের কথা, নাম পর্যন্ত নেই। দুর্জয় পাহাড়ের এই দ্বীপটায় আসার কথা ওদের একদমই ছিল না, কিন্তু কম্বোডিয়ায় ঘুরতে এসে আকস্মিকভাবেই সোম ও অপূর্ব জোনা নামের এক স্থানীয় লোকের কাছে দুর্জয় পাহাড়ের নাম প্রথম শোনে। কম্বোডিয়ার এই দিকটা এখনো দুর্গম এবং এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনো সভ্য মানুষের পা পড়েনি। সোম ও অপূর্ব পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিযান করেছে। ওদের দুজনের আর্থিক দিকটাও খুব একটা খারাপ নয়, তাই ভ্রমণের নেশা ওদের বারবার ছুটিয়ে নিয়ে গিয়েছে নানা অজানায়। এবার প্রথমেই কম্বোডিয়ার মূল ভূখণ্ডে এসে ওরা কয়েকদিন থিতু হয়েছিল। তারপর সেখান থেকে চলে আসে পার্শ্ববর্তী এক দ্বীপে। সেখানেই ওদের আলাপ হয় জোনার সাথে। এর আগেও এমনভাবে অনেক জায়গাতে গিয়েছে ওরা। দুর্গম অনেক স্থানে গিয়েছে যেখানে কারোর যাবার কথা নয়। এই অদ্ভুত অ্যাডভেঞ্চারগুলো ওদের বেশ ভালোই লাগে। তাছাড়া স্থানীয় কোনো লোককে পাওয়া গেলে সেখানকার ব্যাপারে আরও অনেক নতুন তথ্য জানা যায়। সোম এবং অপূর্ব দুজনের বয়সী 30 হলেও এখনো পর্যন্ত ওরা কেউ বিয়ে থা করেনি। তাই উন্মুক্ত যৌবন, মনের মধ্যে জমে থাকা সাহস আর অ্যাডভেঞ্চারের নেশা ওদের দুজনকে পৃথিবীর নানা প্রান্তে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। ঠিক সেইভাবেই এবার ওদের অভিযান কম্বোডিয়ার দ্বীপপুঞ্জের কাছে দুর্জয় পাহাড় নামে অদ্ভুত এবং এক দুর্গম জায়গায়। জোনার মুখে এই দুর্জয় পাহাড়ের কথা শুনে একটু অবাক হয় সোম ও অপূর্ব। জোনার পিঠের উপর যে ভারী ব্যাগটা রয়েছে তাতে সে প্রয়োজনীয় জিনিসপত্র আর তার সঙ্গে কিছু খাবার ও জল নিয়েছে। জোনা আগেই জানিয়েছিল এই দ্বীপে বন্য কিছু খরগোশ, বড় বড় ইঁদুর, পাখি, তাছাড়া নানান রকম ছোট ছোট প্রাণীও পাওয়া যাবে। তার সঙ্গে অবশ্য কিছু হিংস্র শেয়াল, সাপ, অদ্ভুত ধরনের কিছু জন্তুও দেখতে পাওয়া যায়। একটু সুযোগ সুবিধা করতে পারলে গাছের ফল কিংবা ছোট ছোট জীবজন্তুদের মাংসও খাওয়া যেতে পারে। তবে খাবার জল নাকি কোথাও পাওয়া যাবে না। তাই ওদের তিনজনকেই ব্যাগে করে খাবার জলের বেশ কয়েকটা বোতল ভরে নিতে হয়েছে। তাছাড়া জোনার গলার দুপাশে ঝুলছে প্লাস্টিক দিয়ে তৈরি দুটো বড় বড় মাপের ঘটের মতো পাত্র, যার মধ্যে পুরোটাই জল দিয়ে ভরা। তবে সেগুলো চট করে বাইরে বেরিয়ে আসবে না। জোনার জামার ভেতরের দিকে সেগুলো রয়েছে। জোনার কথা শুনে এবার অপূর্ব বলে উঠল, নামটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি বললে ওই পাহাড়ে গিয়ে গুপ্তধনের খোঁজ করে আজ পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসতে পারেনি, অথচ তোমার কাছে ওই পাহাড়ে গুপ্তধন কোথায় আছে তার সঠিক পথের সন্ধান রয়েছে। তাহলে তুমি সেখান থেকে গুপ্তধন নিয়ে আসতে পারোনি কেন? আর এই গুপ্তধনটা আসলে কি? সেটাই তো কেউ জানে না। সে একটা প্রাচীন কিংবদন্তি গল্প। তবে যেখানে গুপ্তধন রয়েছে বলে ধারণা করা হয় সেই জায়গা পর্যন্ত আমি তোমাদের নিয়ে যেতে পারবো, কিন্তু সেখানে গুপ্তধন আসলে কি রয়েছে সেটা আমি নিজেও জানি না। এর আগে মাত্র 2 বার আমি ওখানে গিয়েছিলাম, তবে ওখানে একা যাওয়া যায় না। আর এই এলাকায় কারো সাহস নেই ওই দ্বীপে গিয়ে দুর্জয় পাহাড়ের গুপ্তধনের খোঁজে উঠবে। আমি তো এটাই বুঝতে পারছি না, গুপ্তধন যদি থাকে তবে কেউ ওই পথে যেতে রাজি নয় কেন? তাছাড়া দ্বীপটাকে ওরা এত ভয় পায় কেন?
আসলে ওরা মনে করে এই দ্বীপে আর দুর্জয় পাহাড়ে এমন কিছু আছে যা ঠিক স্বাভাবিক নয়, যার হাত থেকে মানুষ সহজে বাঁচতে পারে না। আর সেটা কি? ওই পাহাড়ে যারা মারা যায় তাদের আত্মা ওই পাহাড়ে আটকে থাকে। তারা ওখান থেকে মুক্তি পায় না, আর সময় সুযোগ পেলেই তারা নাকি ফিরে আসে। যারা ওই পথে যায় তাদের ভয় দেখা। আমি দুবার গিয়ে অনেক কিছুই দেখেছি, কিন্তু আমার কাছে এই মারাংবোর তাবিজ থাকার জন্য ওই আত্মা আমার কোনোদিনও কোনো ক্ষতি করতে পারেনি। কথাটা সম্পূর্ণ মিথ্যে নাও হতে পারে। কিছু অভিশপ্ত জায়গায় এমন অনেক কিছু থাকে। দেখো, ভূত প্রেত এইসবে আমি বিশ্বাসী নই, কিন্তু এমন অনেক কিছু আছে এই পৃথিবীর বুকে যার রহস্য কিন্তু আমরা এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। সোম, এখনো সময় আছে। আমরা কিন্তু নৌকোতে রয়েছি, তুমি চাইলে আমরা ফিরে যেতে পারি। এতটা দূরে এসে এখান থেকে আমি ফিরে যাব না। দ্বীপে আমি একবার যাবই, আর এই দুর্জয় পাহাড়েও আমি উঠব। পথ যদি দুর্গম হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি যাওয়া যায় তাহলে সে পথে আমি যাবই। ওই দুর্জয় পাহাড়ে যাই থাকুক না কেন, তা আমায় আটকাতে পারবে না। ওদের ছোট্ট নৌকাটা দুর্জয় পাহাড়ের দ্বীপের কাছে এসে পৌঁছল। দূরবীনে চোখ রেখে ওরা দেখতে পেয়েছিল সমুদ্র তীরবর্তী এলাকায় বালিয়াড়ি ছাড়া আর কিছুই নেই। একটু ওপরের দিকে সবুজ গাছপালা চোখে পড়ল, তবে তার সংখ্যাও খুব বেশি নয়। আর সেই সবুজ গাছপালার ফাঁক দিয়ে ওই পাহাড়ের মাথাটা চোখে পড়েছিল। ওদের সহযাত্রী জোনা এখানকারই বাসিন্দা। এখানে সমুদ্রের পাড়ে যারা নৌকো নিয়ে মাছ ধরে তাদের ওখানেই জোনা থাকে। তবে সোম আর অপূর্ব যে অদ্ভুত কিছুর খোঁজে এবং অ্যাডভেঞ্চারের নেশায় এখানে এসে পৌঁছেছে, সেটা জোনার বুঝতে বেশি সময় লাগেনি। ওরা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছিল। এরপর এখান থেকে কোথায় যাওয়া যায় তেমন পরিকল্পনা করছিল। ব্যাপারটা যখন জোনা বুঝতে পারল, তখন সে কাছে এসে বলল, তোমাদের আমি একটা জিনিস বলতে পারি, ওই দ্বীপে কিন্তু অন্য কেউ তোমাদের নিয়ে যাবে না। যদি তোমরা যেতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গে যাব। ওই দ্বীপে তোমরা একা একা গিয়ে পথও চিনতে পারবে না। তাছাড়া আরো অনেক রকম বিপদ আছে ওই পথে। এগিয়ে এসে জোনা কথাটা বলায় সোম একটু আপত্তি করলেও অপূর্ব আপত্তি করেনি। অজানা অচেনা জায়গায় যদি আশেপাশের কোনো একটা লোককে সঙ্গে পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তবে সবচেয়ে আশ্চর্য হলো, এই কাজের জন্য জোনা কিন্তু কোনো টাকা পয়সা দাবি করেনি। শুধু বলেছিল, ওখান থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে তাতে আমায় ভাগ দিতে হবে। 3 জনের ভাগ থাকবে কিন্তু সমান। ওরা আপত্তি করেনি। গুপ্তধন খোঁজা ওদের একটা অ্যাডভেঞ্চারের মতো। ওদের দুজনেরই আর্থিক সঙ্গতি এতটাই আছে যে নিজেরা এবং ওদের পরবর্তী প্রজন্ম পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। তবুও প্রতিবার জীবন হাতে করে ওরা এমন এমন সব অ্যাডভেঞ্চার করেছে যা কোনো সাধারণ মানুষ চট করে ভাবতেও পারবে না। অপূর্ব বলেছিল, জোনা, এমন একটা দ্বীপে যখন কেউ যায় না তখন তুমি যেতে চাইছো কেন? আমার তো কোনো পিছুটান নেই। এই দ্বীপে গিয়ে যদি আমি গুপ্তধন আনতে পারি তাহলে বাকি জীবনটা আমার ভালোভাবেই কেটে যাবে। এইভাবে নৌকোতে মাছ ধরে ধরে সারা জীবন আমি আর কাটাতে পারবো না। নৌকাটা পাড়ে এসে থামতেই প্রথমে জোনা লাফ দিয়ে নামল। তারপর নৌকার এক পাশটা ধরে টানতে টানতে বালির ওপরে বেশ খানিকটা তুলে নিয়ে এলো। একটা ভারী পাথর চাপিয়ে রাখলো যাতে হাওয়ায় নৌকাটা জলের দিকে চলে না যায়। তারপরে 3 জনে ব্যাগগুলো কাঁধে চাপিয়ে এগিয়ে গেল। বালিয়ারি পেরিয়ে পথটা সামান্য উপরে উঠেছে। তারপরেই সবুজ ঘাসের মতো কি যেন দেখা যাচ্ছে। তার উপর বোধহয় শক্ত মাটির শুরু। পথ বলতে তেমন কিছুই নেই। ওই শক্ত মাটির উপরেই কোনো রকমে হাতড়ে হাতড়ে ওরা উপরে উঠল। তারপরেই দেখা গেল বালিয়াড়ি থেকে কিছুটা জায়গা বেশ উঁচু এবং সামনের দিকে বেশ কিছু অজানা অচেনা গাছও রয়েছে। এই অঞ্চলের গাছ সম্পর্কে অপূর্ব কিংবা সোমের তেমন অভিজ্ঞতা নেই। জোনা এ সমস্ত গাছ চেনে। সে প্রথমে চলতে লাগলো পথ দেখাতে দেখাতে। তার হাতে একটা হাতখানেক লম্বা ছুরি। সুরক্ষা হোক
কিংবা পথ পরিষ্কার করার জন্যই হোক, ওরা তিনজনেই একটা করে লম্বা ছুরি নিয়েছে। আসার আগে সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা জোনা নিজেই করে দিয়েছে। সমতল ধরে ওরা অনেকটা সামনের দিকে এগিয়ে গেল। রাত হওয়ার আগেই এক জায়গায় থামলো থাকার ব্যবস্থা করার জন্য, কারণ জায়গাটা সম্পূর্ণ অজানা, আর এরকম একটা জঙ্গলি জায়গায় রাত হওয়ার পরে নানান ধরনের বিপদ হতে পারে। তাই আগেভাগেই থাকার ব্যবস্থাটা পাকাপাকি করে নেওয়া উচিত। একটা উঁচু মতো গাছের ডালে ওরা তিনজনে চেপে বসল। তারপর নিজেদের শক্ত করে গাছের ডালের সঙ্গে বেঁধে নিল। শুধুমাত্র জোনা একটা উঁচু ডালের উপর বসে পাহারা দিতে লাগলো। অপূর্ব বলল, দূর থেকে দেখে কিন্তু মনে হয়নি দ্বীপটা এত বড়, কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে অনেক বড় দ্বীপ। তাছাড়া পাহাড়টা যে এতটা দূরে সেটা ভাবতে পারিনি আমি। ওই পাহাড়ের উপরে পৌঁছতে আমাদের প্রায় 2 দিন সময় লেগে যাবে। তবে রাতের বেলা তোমরা একটু সাবধানে থেকো, কেমন? এখানে গাছে এক ধরনের পোকা আছে, যেই পোকা একবার শরীরে লাগলে তাকে কিন্তু বার করা খুব কঠিন। এই জঙ্গলে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিপদের মধ্যে পড়তে শুরু করেছি। এখানে লোকজন কম, বিভিন্ন কারণ এখানকার আবহাওয়া এবং আশপাশ সমস্ত কিছুই মানুষের জন্য ভালো নয়। জোনার কথা শুনে ওরা দুজনেই অবাক হয়ে গেল। গাছের সঙ্গে দড়ি বেঁধে নিজেদের ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার উপায় আর রইল না। সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। তারপর শুকনো ডালপাতা জোগাড় করে আগুন ধরিয়ে গোটা রাতটা একরকম জেগেই কাটিয়ে দিল। পরদিন সকাল হতে ওরা আবার যাত্রা শুরু করলো। এবারও জোনা সামনে, মাঝে অপূর্ব এবং সবার শেষে সোম। ধীরে ধীরে পথ বেশ দুর্গম হতে শুরু করলো। বড় বড় অদ্ভুত গাছ এবং তার তলায় সবুজ ঘাসপাতা এবং লতাগুলো জড়িয়ে জড়িয়ে পথ আটকে রেখেছে। ওরা বারবার পথ বদল করে সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু যতই সামনের দিকে এগোলো ততই যেন পথ আরো দুর্গম হয়ে উঠল। জোনা বলল, এই পথে আগে যখন এসেছিলাম তখন এতটা গাছপালা, এতটা লতাপাতা ছিল না। এর মধ্যে যেন আরো বেশি লতাপাতায় ভরে উঠেছে জায়গাটা। অদ্ভুত আরেকটা ব্যাপার রয়েছে, এই যে যতই আমরা লতা পাতা কেটে সামনের দিকে এগোচ্ছি, পেছনের দিকের লতাগুলো আবার যেন নতুনভাবে গুজিয়ে উঠছে। কথাটা সোমের কানে যেতেই সে একটা কাজ করলো। সঙ্গে সঙ্গে একটা মোটা দেখে লতার গজ কেটে ফেললো নিজের হাতের ছুরি দিয়ে। তারপর সেটার দিকে তাকিয়ে রইল। আর হঠাৎ করেই এমন দৃশ্য তার চোখে পড়ল যা তাকে অবাক করে দিল। যেই লতার গজটা এইমাত্র সোম কেটে ফেলেছে, সেই লতার গজটা থেকে যেন আবার নতুন লতা চোখের সামনে জন্ম নিতে লাগলো। ধীরে ধীরে তার পাতা একটা ছোট মতো কাণ্ডও দেখা দিল। সবকিছু ওদের চোখের সামনে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল যেন। আর ঠিক তখনই ওরা বুঝতে পারল ওদের চারপাশের লতাগুলো যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সোম বলল, সাবধান, এইখানে আর থাকা যাবে না। তাড়াতাড়ি আমাদের সামনের দিকে যেতে হবে, যেভাবেই হোক। ওরা তিনজনেই দুহাতে কোনো রকমের ডাল পাতা সরিয়ে সরিয়ে ছুরির আঘাতে কাটতে কাটতে সামনের দিকে এগোতে লাগলো। একটু সামনের দিকে এগিয়ে যেতে না যেতেই ওরা লতা পাতার মধ্যে কেমন যেন আটকে গেল। ওদের প্রায় কোমর পর্যন্ত লতায় জড়িয়ে পড়েছে। সামনে বা পেছনে কোথাও আর যেতে পারছে না। ছুরি দিয়ে যতই কাটুক না কেন, লতাগুলো যেন আর শেষই হচ্ছে না। অপূর্ব বলল, এই দ্বীপের অন্য সমস্ত সমস্যা না হয় বাদই দিলাম, কিন্তু এই লতা পাতায় যেভাবে আমাদের আটকে ফেলেছে, এখান থেকে তো আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এমন কোনো সমস্যা ছিল না। অন্তত পাহাড়ে যাওয়া পর্যন্ত তো কিছুই হয়নি। হঠাৎ এখানে জায়গাটা এমন পরিবর্তন হলো কেন? ওরা বুঝতে পারছিল লতাগুলো কোমর জড়িয়ে রেখেছে ওদের, আর আস্তে আস্তে ঠিক সাপের মতো ওদের শরীরের উপরের দিকে উঠে আসছে। তিনজন তিন পাশে আটকে রইল। আসন্ন বিপদের কথা চিন্তা করে জোনা এবং অপূর্ব ভয় পেলেও সোম কিন্তু তখনও ঘাবড়ে যায়নি। সে কিছু একটা ভাবার চেষ্টা করছিল তখনও।
এই বিপদ থেকে কিভাবে বাইরে বেরোনো যায় সেটার উপায় খুঁজে চলছিল। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে গেল ব্যাগে বেশ খানিকটা তেল রয়েছে। আগুন জ্বালাবার জন্য এই তেল আনা হয়েছিল। কিছুটা তেল কাঁচা কিংবা শুকনো গাছপাতার উপর পড়লে তাতে আগুন দিলেই সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। অন্তত কিছুক্ষণের জন্য সে আগুনটা কাজে লাগানো যাবে। কোনো রকমে নিজের দুহাত মুক্ত করল সোম। অপূর্ব আর জোনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সোম ধীরে ধীরে নিজের ব্যাগের ঠিক যেইখানে তেলের বোতলটা আছে সেখানে চেনটা খুলে বোতলটা বের করে আনলো। তারপর আশেপাশের লতাপাতার উপর তেলটা খানিকটা ছড়িয়ে দিয়ে লাইটার দিয়ে আগুন দিতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই লতাপাতাগুলো তীব্রভাবে যেন নিজেদের গুটিয়ে ফেলতে লাগলো। আর এমনভাবে হঠাৎ করে লতাপাতাগুলো সরে যাওয়ার জন্য ওরা তিনজনেই মুখ থুবড়ে পড়ল শক্ত মাটির ওপর। আগুনের ভয়ে ওদের চারপাশের খানিকটা লতাপাতা সরে গিয়ে ওদের পথ করে দিল। জোনা হেসে বলে উঠল, আরে বাহ, এই এমন একটা কথা আমার তো মাথায় আগে আসেনি। কিন্তু এই সময় তেল নষ্ট করা যাবে না। পাহাড়ের ভেতরে গুহায় সারাদিনই অন্ধকার থাকবে। সেইখানে আমাদের ওই তেল কাজে লাগবে মশাল জ্বালাতে। কিন্তু এই পাতাগুলো এমন ভাবে আমাদের পথ আটকাচ্ছিল কেন? ব্যাপারটা তো কিছুই বোঝা গেল না। বুঝতে পারছি না কিছু। এগুলো কি ধরনের পাতা সেটাও বোঝা যাচ্ছে না। পাতাগুলো কিন্তু খুব বেশি জোরে আমাদের চেপে ধরেনি, যেন আমাদের পথ আটকাবার চেষ্টা করছিল। কিন্তু কেন? দুর্জয় পাহাড়ের এই দ্বীপে কোথায় যে কি হয়, কেন হয়, তার কোনো কিছুরই উত্তর পাওয়া যায় না। তোমরা আর অপেক্ষা করো না, চলো। পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে বটে, তবে আজ আর আমরা সেখানে পৌঁছাতে পারবো না। এমনিতেই এইখানে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেল। ওদের সঙ্গে শুকনো খাবার ছিল, কিন্তু জোনা শিকার করতে বেশ ওস্তাদ তা একটু পরেই বোঝা গেল। লাঠির মাথায় সেই মস্ত বড় ছুরিটা লাগিয়ে সে বর্ষার মতন একটা তৈরি করে ফেলল। তারপর উঁচু জায়গা থেকে নেমে এসে যেখানে খানিকটা ফাঁকা জায়গা ও বড় বড় কয়েকটা গাছ রয়েছে সেখানে গাছের উপর উঠে বসল। দুপুরের দিকে মাথার উপর চড়া রোদ এসে পড়তে ওরা বুঝতে পারল এখন হাঁটা সম্ভব নয়। রোদ একটু পড়ে আসতেই বন্য খরগোশগুলো বেরিয়ে এলো। 7-8টা খরগোশের এক দল ওদের গাছের তলার ফাঁকা জায়গাটায় ঘুরে ফিরে বেড়াতে লাগলো। অপূর্ব উপর থেকে মুগ্ধ হয়ে দেখছিল খরগোশগুলোকে। সাধারণ খরগোশগুলোর চেয়ে এগুলো একটু বড়, গায়ের রং কেমন যেন কালচে। কিন্তু হঠাৎ করেই শ্যাত করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে খরগোশের দলটি লাফাতে লাফাতে এদিক ওদিকে চলে গেল। আর ওরা দেখতে পেল জোনার সেই হাতের বর্ষাটা গিয়ে ঠিক একটা খরগোশের শরীরকে বিদ্ধ করেছে, আর খরগোশটা মাটিতে লুটিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে জোনা এক লাফ দিয়ে মাটিতে পড়ল। তার পেছন পেছন অপূর্ব আর সোমও নেমে এলো। ততক্ষণে খরগোশটা ছটফট করছে। আমাদের সঙ্গে যা খাবার আছে তাতে আমাদের হবে না। ওই খাবার যতটা সম্ভব আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই খরগোশটাকে এখন পোড়াতে পারলে আজ রাতে এইটাতেই আমাদের খাওয়া হয়ে যাবে। অপূর্ব অবাক হয়েছিল। জোনা যে এমন কাজ করতে পারে সেটা অপূর্ব প্রথমে ভাবেনি। তারপর মনে পড়ল সে এই এলাকারই লোক। এই এলাকার লোকেরা একটু শিকার প্রিয় হয়। সেদিন বন্য খরগোশের মাংস তৈরি হলো, আর মাংসটা খেতে গিয়ে কিন্তু মন্দ লাগলো না। খুব নিখুঁতভাবে জোনা তার চামড়া ছাড়ালো। গোটা খরগোশটাকে যখন আগুনে পুড়িয়ে ওদের খেতে দিল তখন মনে হলো কোনো ভালো হোটেলের দামি কোনো একটা খাবারই ওরা খাচ্ছে। সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া শেষ করে ওরা একটা গাছের উপর উঠতে লাগলো, কারণ গত রাতের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। আজ তাই গাছের উপরই শোয়ার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি 3টে গাছে উঠল 3 জন, যাতে সমস্যা কম হয়। কিন্তু প্রথমে সমস্যায় পড়ল অপূর্ব। গাছের একটু ওপরের দিকে উঠতে গিয়ে তার সঙ্গে ঘটল এক কাণ্ড। গাছের ওপরে যেখানে গাছের পাতা বেশি সেখানে উঠে এসেছিল ও। ওদের সঙ্গে টর্চ ছিল, কিন্তু তার ওরা জ্বালায়নি। অন্ধকার তখনও গাঢ় হয়ে আসেনি। তার মধ্যে ওপরের দিকে উঠে সেই ডাল পাতার দিকে এগিয়ে যাবে এমন সময় একটা ফসফস শব্দ শুনে অপূর্ব যেন ভয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই দেখতে পেল তার মাথার ঠিক 5 হাত ওপরে
একটা মাথা বেরিয়ে এসেছে, আর সেই মাথাটা কালো রঙের একটা সাপে। দেখেই বোঝা যাচ্ছে বিষধর সাপ। গাছের উপরে এমনভাবে কোনো কিছু একটা থাকতে পারে সেটা কিন্তু অপূর্ব প্রথমে আন্দাজ করতে পারেনি। ওর পিঠের ব্যাগগুলো পিঠের সঙ্গে শক্ত করেই বাঁধা আছে, যাতে চট করে পড়ে না যায়। ব্যাগ থেকে ছুরি বার করতে গেলেও সময় লাগবে। কোমরে একটা ছোট ছুরি গোজা আছে বটে, তবে সেটা বার করতেও তো সময় লাগবে। সাপের মাথাটা যেভাবে এদিকে ওদিকে হেলছে, তাতে সে যে খুব দ্রুতই আক্রমণ করতে চায় সেটা বোঝা যাচ্ছে। সাপের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অপূর্বর গোটা শরীর কেমন যেন অসাড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে জোনার একটা সাবধান বাণী মনে পড়ে গেল তার। জোনা বলেছিল, খবরদার, এই দ্বীপের জঙ্গলে যে সমস্ত সাপ আছে সেগুলো কিন্তু একটু আলাদা। এদের হাত থেকে বাঁচার জন্য ওদের চোখের দিকে তাকাবে না। সাপের চোখের দিকে না তাকালে সমস্যা খুব একটা হবে না। যতক্ষণ তুমি ওদের আক্রমণ করবে না, ততক্ষণ কিন্তু ওরা তোমায় আক্রমণ করবে না। আসলে এই সময় এখানে সাপেদের ডিম হয়, তাই তারা সেগুলো পাহারা দেওয়ার জন্য মাটিতে ওই যেমন থাকে তেমন গাছের ওপরেও কিছু কিছু সাপ পাখির বাসায় নিজেদের ডিম রাখে। শুনতে অদ্ভুত লাগলেও এটা আসলে কিন্তু সত্যি। তাই ওদের থেকে যত দূরে থাকবে ততই ভালো। আরেকটু হলেই অপূর্ব ছুরিটা বার করে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে পড়েছিল। জোনার কথাটা মাথায় আসতেই সে আর তা করল না। আস্তে আস্তে গাছ বেয়ে নেমে গেল নিচের দিকে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। অপূর্বকে নামতে দেখে সেই সাপটাও গাছ বেয়ে নামতে লাগলো ধীরে ধীরে। অপূর্ব যে গাছ থেকে নেমে আসছে ব্যাপারটা সোম এবং জোনাও দেখতে পেয়েছে। সোম বলল, কি হলো, গাছ থেকে নেমে এলি কেন? অপূর্ব গাছ থেকে নেমে আসতেই জোনা আর সোমের চোখ চলে গেল অপূর্বর উপরের গাছটার দিকে। আর ঠিক তখনই দেখতে পেল লম্বা গাছের ডাল বেয়ে অদ্ভুতভাবে পাক খেতে খেতে নিচের দিকে নেমে আসছে প্রায় 4 হাত লম্বা একটা সাপ। সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরে গেল অপূর্ব কেন নিচে নেমে এসেছে। অপূর্ব বলল, আর একটু ওপরে উঠলেই সাপটা আমায় নাগালের মধ্যে পেয়ে যেত। তোমরা সবাই পেছনে চলে যাও, এই সাপটাকে আমি দেখছি। অপূর্ব আর সোমের চোখের সামনে জোনা একটা অবাক করার মতন কাজ করল। সাপটার দিকে তাকিয়ে হাতের ছুরিটা অদ্ভুতভাবে দোলাতে লাগলো। সাপটা প্রায় নিজের শরীরের অর্ধেকটা অংশ মাটি থেকে শূন্যে তুলে ফেলেছে। সাপটাও যেন একভাবে তাকিয়ে রয়েছে জোনার দিকে, আর তার হাতের ওই চকচকে ছুরিটার দিকে। ছুরিটা জোনা অদ্ভুতভাবে দোলাচ্ছিল। সাপটাও জোনার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার চোখ চলে গেল ছুরিটার দিকে। ছুরিটা অদ্ভুত ধরনের। সঙ্গে সঙ্গে সেও মাথাটা দোলাতে লাগলো দুপাশে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। অপূর্ব আর সোম একভাবে দাঁড়িয়ে দেখতে লাগলো এই দৃশ্যটা। এইভাবে হঠাৎ করে জোনা তার ছুরিটা থামিয়ে দিয়ে মাটির উপরে ছুরিটা গেঁথে ফেলল। সাপটাও হঠাৎ করে যেন নড়ে উঠল, আর তারপর কি মনে করে আর সামনে না এগিয়ে পেছনের দিকে পিছিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। সেদিন সোম বিশ্বাস করতে পারল জোনাকে। এতদিন পর্যন্ত তার মনে হয়েছিল জোনা নিশ্চয়ই কোনো কিছুর জন্য ওদের ভুলিয়ে ভালিয়ে এই পাহাড়ে নিয়ে যেতে চাইছে। এর আগে ওরা একবার অ্যাডভেঞ্চারে গিয়ে এমন বিপদে পড়েছিল। সেবার একটা অদ্ভুত দিঘির সন্ধান পেয়েছিল ওরা, যে দিঘির তলায় রয়েছে এক অদ্ভুত পথ, যেখান থেকে যাওয়া যায় এমন এক জায়গায় যেখানে আজ থেকে অনেক অনেক বছর আগের প্রাচীন কোনো এক সভ্যতার নিদর্শন রয়েছে। কিন্তু সে আরো কয়েক বছর আগের কথা। সাপটা চলে যাবার পর ওরা তিনজনে আবার গাছে চড়ল। তবে এবার আর কোনো বিপদ হলো না। নির্বিঘ্নেই কেটে গেল রাতটা। পরবর্তী দিনটি ওদের পথেই কেটে গেল, কিন্তু কয়েক মাইলের বেশি এগোতে পারল না। প্রায় সন্ধ্যার দিকে ওরা এসে পৌঁছল পাহাড়ের পাদদেশে। পাহাড়টা দূর থেকে যত বড় বলে মনে হয়েছিল, সামনে এসে কিন্তু তার চেয়েও বড় মনে হলো। পাহাড়ের খানিকটা ওপরে একটা ঢালু মতন জায়গায় ওরা সে রাতের মতন আশ্রয় নিল। দুপাশে দুটো বড় পাহাড়, মাঝখানে ওরা নিজেদের জায়গা করল। তারপর ওদের কাছে থাকা তেল দিয়ে খড়কুটো জোগাড় করে তাতে আগুন জ্বালল। কিন্তু হাওয়ায় সে আগুন বেশিক্ষণ রইল না। ব্যাগ থেকে কিছু খাবার এবং জল খেয়ে বাকি রাতটা ওরা ঘুমিয়ে পড়ল কোনো মতে। এইবার কিন্তু নিশ্চিন্তে ঘুম হলো ওদের।
ঘুমানোর আগে জোনা জানিয়ে দিল, এই পাহাড়ের বেশ খানিকটা ওপরে একটা গুহা আছে, যেটা বাইরে থেকে দেখা যায় না। সেই গুহাতেই আমাদেরকে ঢুকতে হবে। তবে সেই গুহা পর্যন্ত যাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। কাল সকালেই তোমাদের আমি সব কথা বলবো। পরদিন সকালে গুহাটা দেখে কিন্তু ওদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। পাহাড়টা খাড়াই উঠে গেছে ওপরের দিকে। সেই খাড়াই পাহাড়ের মাঝামাঝি জায়গায় রয়েছে সেই গুহা। এমন একটা গুহা পর্যন্ত ওরা পৌঁছাবে কি করে? এই পথে ওঠাও তো যাবে না। কোথাও এমন কোনো ঢাল নেই যে সেই ঢাল বেয়ে উপরের দিকে উঠে যাবে। সোম বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে জোনা। এই গুহা পর্যন্ত আমরা যাব কি করে? তুমি বলেছো তুমি এর আগে এখানে দুবার এসেছো। তুমি তাহলে কোন পথে উপরে গেছো? এই পথে ওপরে যাওয়া যাবে না আমি জানি। আমরা ওই পাহাড়ের এই পাশ দিয়ে পেছন দিক দিয়ে পাহাড়ে গিয়ে উঠব। তারপর ওপর থেকে নেমে আসবো এই মাঝামাঝি জায়গাটায়। উপর থেকে নেমে আসবে মানে? ওই দড়ি ধরে ঝুলিয়ে? কিন্তু তাতে তো বিপদ রয়েছে। যদি কোনোভাবে দড়ি... ওপরে গেলেই বুঝতে পারবে। কাজটা খুব একটা কঠিন হবে না। তবে পাহাড়ে উঠতে কিন্তু আমাদের আজকে সারা দিনটা লেগে যাবে। আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। দুর্জয় পাহাড়ের ডান দিক দিয়ে ওরা এসে পৌঁছলো তার উত্তর দিকে। উত্তর দিকে একটা ঢাল বরাবর ওরা পাহাড়ে উঠতে লাগলো। না, জোনা মিথ্যে বলেনি। পাহাড়ে উঠতে ওদের প্রায় সেদিনটা লেগে গেল। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সবার পেছনে ছিল সোম। সোম যতবারই পাহাড়ের উপরের দিকে উঠেছে ততবারই তার মনে হলো পেছন থেকে কে যেন তাকে ডাকছে, যেও না, যেও না, যেও না। কিন্তু সোম যতবারই পেছনে তাকায় কাউকেই কোথাও দেখতে পায় না। আর প্রতিবার তাকে এমন জায়গায় পেছন থেকে ডাকে যে একটু অন্যমনস্ক হলেই হাত ছিটকে ওপর থেকে নিচে পড়ে যাবে। ভাগ্যিস তিনজন দড়ি দিয়ে পরস্পরকে বেঁধে রেখেছিল। আগের মতোই জোনা প্রথমে, মাঝখানে অপূর্ব এবং সবার শেষে সোম। তাই একটু ঝাঁকুনিতে দুই একবার নড়ে গেলেও ওপর থেকে নিচে পড়ে যাবার মতন সম্ভাবনা দেখা দিল না। ওপর থেকে চিৎকার করে জোনা বলল, খবরদার, এই পাহাড় কিন্তু ভালো নয়। এই পাহাড়ে অনেক কিছু এমন হয়। তোমরা সাবধানে উঠবে। পেছন থেকে যেই ডাকুক না কেন পেছনে ফিরে তাকাবে না। সোম মনে মনে ভাবল, তাহলে যে ডাকছে তার কথা কি জোনা নিজেও শুনতে পারছে? নিশ্চয়ই পাচ্ছে। না হলে... কিন্তু অপূর্ব তো কোনো কথা বলছে না। তাহলে সে কেন বারবার পেছনে তাকাচ্ছে? তাহলে কি ওরা সবাই সবকিছু বুঝতে পেরে চুপ করে আছে? এরপরেও আরো কয়েকবার পেছন থেকে ডাক এলো। বেশ কয়েকবার এমন গলায় ডাক এলো যেন মনে হলো এক্ষুনি কোনো একটা বড়সড় বিপদ হয়ে যাবে। কিন্তু সোম একবারও ফিরে তাকালো না। পাহাড়ের প্রায় মাঝামাঝি উঠে এসে ওরা একটা বসার মতন জায়গায় বিশ্রাম নিল কিছুক্ষণ। সোম বলল, আমায় একটা কথা বলেছ না। আমরা এত কষ্ট করে পাহাড়ে উঠেছি, তারপর আবার নামবো। কিন্তু ওই গুহার ভেতরে সত্যি সত্যিই আমরা কিছু খুঁজে পাবো তো? অপূর্ব বলল, আমি কিন্তু অন্য কথা ভাবছি। ওই গুহায় ঢুকতে পারলেই যদি কিছু পাওয়া যায়। তুমি তো আগেও ঢুকেছো, তখন কিছু পাওনি কেন? শুধু আমি নয়, এর আগেও এখানে অনেকেই এসেছে, এই গুহা পর্যন্ত গেছে। কিন্তু ওই গুহার ভেতরে প্রবেশ করার পরে আর খুঁজে পাওয়া যায়নি। কোনো একটা অদ্ভুত কারণে ওখান থেকে কোনো কিছুই নিয়ে বাইরে আসা যায় না। তার মানে ওখানে কি আছে সে ব্যাপারে তুমি কিছুটা হলেও জানো, তাই না? ওখানে আছে এক ধরনের পাথর, কিন্তু এত বড় পাথর আছে যে ওখান থেকে নিয়ে আসা সহজ নয়। পাথরের যদি কোনো একটা অংশ আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, তাহলে সেই পাথর আমাদের অনেক বড় লোক করে দেবে। আমার একার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়, সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। আর সেই জন্যেই তোমাদের আমি নিয়ে যাচ্ছি। সেদিন সন্ধ্যের আগেই ওরা পাহাড়ের উপরে উঠে এলো। ওরা যেখানে এসে পড়ল সেটা পাহাড়ের চূড়া থেকে বেশ খানিকটা নিচে। তবে সেখানে বেশ খানিকটা প্রশস্ত জায়গা আছে।
অন্ততপক্ষে সেখানে বিশ্রাম করা যাবে। পালা করে একজন করে জেগে জেগে সেখানে রাত জেগে পাহারা দেওয়া যাবে। রাতের দিকে অপূর্ব ও সোম ঘুমিয়েছিল। তখন জোনার জেগে থাকার পালা। হঠাৎ করে জোনার চিৎকারের শব্দে জেগে উঠল দুজনেই। ওরা দেখল জোনা কার সঙ্গে যেন কথা বলছে। উঁচু গলায় বলছে, আমায় বিশ্বাস করো, আমায় বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি কিছুই করিনি। যা হবার তাই হয়ে গেছে। আমারও তো। অপূর্ব বলল, কার সঙ্গে কথা বলছো? এত রাতে তো এখানে আমরা ছাড়া আর কারো থাকার কথা নয়। চুপ করে এখানে বস। তোর মনে নেই কি বলছিস? এই পাহাড়ে যারা মারা যায় তাদের আত্মা এখানে আটকে থাকে। আমি এটা বিশ্বাস করি না, কিন্তু জোনার সঙ্গে যেটা হচ্ছে তার কোনো না কোনো কারণ আছে। ভালো করে কথাগুলো শোন। জোনা তার চেনা কারোর সঙ্গে কথা বলছে। সোমের কথায় অপূর্ব চুপ করে পাথরের দেওয়ালে হেলান দিয়ে বসে রইল। জোনা আবার চিৎকার করে উঠল, আমি তোকে বলেছিলাম লোভ না করতে। লোভ করলে এমনটাই হবে, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। অপূর্ব আর সোম আরো কিছুক্ষণ চুপ করে শুনত, কিন্তু ততক্ষণে জোনা ছুরি বাগিয়ে ধরে সামনের দিকে হাঁটতে শুরু করেছে। চাঁদের আলো এই পাহাড়ের ওই প্রশস্ত জায়গায় এসে পড়েছে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। ঠান্ডা বাতাস মাঝে মাঝে এসে ওদের ধাক্কা দিয়ে যাচ্ছে। সামনের দিকে তাকালে বেশ দূরে সমুদ্রের জল এখনো দেখা যায়। তারপরে বাকি দ্বীপগুলো চোখে পড়ে। পেছনের দিকে তাকালে যতদূর চোখ যায় ততদূর শুধু সমুদ্র আর সমুদ্র। কিন্তু তারই মধ্যে জোনার এরকম চিৎকার ওদের মাথার ভেতর সবকিছু যেন গোলমাল করে দিয়েছে। ঠিক তখনই সোম চিৎকার করে বলে উঠল, সাবধান, সাবধান জোনা, আর নয়। কথাটা বলেই সোম ছুটে গেল সামনের দিকে। জোনা ছুরিটা বাগিয়ে সামনে অদৃশ্য কাউকে যেন মারতে মারতে পাহাড়ের চাতালটা থেকে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর দুপা এগোলেই সে নির্ঘাত পড়ে যাবে। সোম দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেই একটা ঝাঁপ দিল পেছনে। অপূর্বও ছুটে গেল। ওরা পাথরের জায়গাটায় এসে পড়তেই অপূর্ব শক্ত করে চেপে ধরল, আর তাতেই পেছন দিকে ঝাঁপিয়ে পড়ার পরেও সোম আর জোনার শরীরটা পাথরের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল না। ততক্ষণে জোনার গোটা শরীর থরথর করে কাঁপছে। তার চোখ বন্ধ হয়ে এসেছে। সে বিড়বিড় করে কি যেন বলছে, তার কিছুই বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ চেষ্টায় অপূর্ব আর সোম মিলে জোনার গায়ে হাত দিতেই জোনা কেমন যেন ভয় পেয়ে গেল। তারপর তাকে একটু চেপে ধরতেই জোনা বলল, আজ আর নয়, কাল আমি সবটা বলবো। ওই গুহায় আগে কি পৌঁছাই, তারপর সব বলবো। ওরা অবাক হলেও সেরাতে আর কিছু বলল না। বাকি রাতটা ওরা সেখানেই কাটিয়ে দিল। পরদিন ওপরে শক্ত পাথরের গায়ে দড়ি বেঁধে প্রথমে জোনা, তারপরে অপূর্ব এবং সবার শেষে সোম নামতে লাগল। লম্বা দড়িটার সঙ্গে ওদের শরীরে ওরা আরো একটা করে দড়ি বেঁধে নিয়েছে। শরীরের দড়িটার সঙ্গে লম্বা দড়িটা বাঁধা, তাতে হাতের দড়ি আলগা করে ওরা আস্তে আস্তে নিচের দিকে নামতে পারবে। তাতে খাটনি কম হবে এবং পাথরের দেওয়ালের সঙ্গে ওদের ধাক্কা লাগার সম্ভাবনা কম থাকবে। তাছাড়া হাত ফসকে গেলেও দড়িতে ওরা বেঁধে থাকবে। ওপর থেকে নিচে নেমে আসতে কিন্তু ওদের বেশি সময় লাগলো না। তিনজনে নেমে আসতে দড়িটা গুহার ভেতরের একটা পাথরের সঙ্গে বেঁধে দিয়ে ওরা ভেতরের দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই ওরা দেখতে পেল গুহার পথটা একটু সামনের দিকে গিয়েই দুদিকে ভাগ হয়ে গেছে। অপূর্ব বলল, এ কি, আমরা কোন পথে যাব? দুদিকে দুটো রাস্তা। এই হলো প্রথম সমস্যা। এই দুটো পথ গেছে দুদিকে। একটা যাবে আমরা যেখানে যেতে চাই সেইখানে, আরেকটা পথ চলে যাবে পাহাড়ের ভেতরের দিকে মাঝামাঝি জায়গায়। সেই পথটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। আমি একবার ওই পথে গিয়েছিলাম। পথটা যত বড় ততই দুর্গম। শেষের দিকে হেঁটে হেঁটে আর যাওয়া যায় না, হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। একবার ভেবে দেখো, আমি একবার হামাগুড়ি দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে যেই পথে প্রবেশ করেছি সেই পথের শেষটা বন্ধ হয়ে গেছে। হামাগুড়ি দিয়ে উল্টো হয়ে
আবার সেই পথে আমায় ফিরতে হয়েছে। সেবার মনে হয়েছিল বেঁচে আমি আর ফিরতে পারবো না। কথাটা বলার পরেও জোনার মুখে হাসি দেখে সোম আর অপূর্ব অবাক হয়ে গেল। লোকটা নেহাত সাধারণ কেউ নয়। গুহার মধ্যে হামাগুড়ি দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ওদের হয়েছে। সে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সেই পথে আধ ঘন্টা সোজা সামনে যাওয়া এবং পরের আধ ঘন্টায় ফিরে আসা, ব্যাপারটা বেশ চমকপ্রদ। এইবার ওরা বুঝতে পারল জোনা কেন তেল বাঁচিয়ে রাখতে বলেছিল। গুহার মধ্যে ঢুকতেই ওদের মশাল জ্বালাতে হলো। একটাই মশাল জ্বালালো, যে মশাল ধরে ওরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কখনো নিচে, কখনো ওপরে, ডান দিকে বাঁদিকে ঘুরতে ঘুরতে ওদের গুহাপথ চলতে লাগলো সামনের দিকে। পথটা শেষ হওয়ার পরে একটা ফাঁকা জায়গায় এসে পড়ল ওরা। আর ঠিক তখনই জোনা ওদেরকে পেছনে তাকাতে বলল। জোনা ব্যাগ থেকে বের করলো সেই যে খরগোশটাকে মেরেছিল, সেই খরগোশটার চামড়া। সেটা জোনা যত্ন করে একটা পাতায় জড়িয়ে রেখে দিয়েছিল। এইবার সেই পাতা জড়ানো চামড়াটা ছুঁড়ে দিল সামনের মাটির উপরে। আর সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা ওরা দেখতে পেল তার জন্য ওরা প্রস্তুত ছিল না। গুহার দেওয়াল থেকে ছোট ছোট পতঙ্গের মতো কি যেন একদল ছুটে এলো। তাদের গোটা শরীরের রং লাল। ডানায় ভর দিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের শরীর কেমন যেন একটা শব্দ করতে লাগলো। একভাবে তারা ছুটে এলো সেই চামড়াটাকে লক্ষ্য করে। জোনা চিৎকার করে বলল, এখনই সুযোগ, মশালটা আমায় দাও আর তোমরা তাড়াতাড়ি সামনের দিকে চলে যাও। জোনা মশালটা হাতে নিল। ওরা দুজনে জোনার পেছনে সামনের দিকে হাঁটতে লাগলো। দু একটা পতঙ্গ ওদের দিকে ছুটে এলে মশালটা এগিয়ে দিল তার দিকে। পোকাগুলো আগুন দেখে ভয় পেয়ে চলে গেল। ওরা বুঝতে পারল এই পতঙ্গগুলো আগুনকে ভয় পায়। কিন্তু অতগুলো পতঙ্গ একসাথে এসে পড়লে আগুন তাদের আটকাতে পারবে না। তাই জোনার এই ব্যবস্থা। মশালের আলোটায় শেষের দিকে ওরা পেছনে তাকিয়ে দেখছিল একটু আগে যে খরগোশের চামড়াটা ওরা ফেলেছে সেটা আর সেখানে নেই। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ওই পতঙ্গগুলো সেটাকে ছিঁড়ে খুবলে খেয়েছে। ততক্ষণে ওরা সেই জায়গাটা পেরিয়ে আর একটা গুহাপথের মধ্যে ঢুকে গিয়েছে। এমন একটা অদ্ভুত ঘটনায় প্রায় হাঁপাতে হাঁপাতে অপূর্ব চিৎকার করে বলল, তার মানে ওই পতঙ্গগুলো মাংসাশী। আমি আরেকটু হলেই তো বেরিয়ে আসছিলাম, আর তাহলেই ওটা প্রথমে তোমার উপরে আক্রমণ করত। একবার ওরা যেটার উপর আক্রমণ করে সেটা ছেড়ে আর অন্যদিকে যায় না। আমরা যখন এখান থেকে বেরোবো তখন আমরা কি করব? সে সময়ের কথা তো ভাবতে হবে। জোনা সামান্য হাসল, কিন্তু মুখে কিছুই বলল না। আবার গুহাপথে চলতে শুরু করল। এরপর কি হতে চলেছে? প্রথমে সেই অদ্ভুত গাছ, তারপর সাপের কবল, আর এখন এই অদ্ভুত মাংসাশী পতঙ্গ। এরপরে আর কি আছে ওদের ভাগ্যে? কিন্তু আর কোনো বিপদ হলো না। গুহার ভেতরে ওরা দিনরাত বুঝতে পারছিল না। মাঝে মাঝে থেমে আবার হাঁটতে শুরু করলো, এক একটা গুহাপথ ছেড়ে অন্য গুহাপথ। ওরা যে কত সময় হেঁটেছে তা ওরা আর বুঝতে পারছে না এখন। কিন্তু একসময় ওরা বিশ্রাম করতে চাইলে জোনা বলল, আমরা সেদিন সকালে এখানে ঢুকেছি, এখন পরদিন সকাল, মানে 24 ঘন্টা হয়েছে মাত্র। অথচ আমাদের কিন্তু মনে হচ্ছে আমরা অনেকটা পথ হেঁটে ফেলেছি। অসম্ভব, হতেই পারে না। আমরা অন্তত 3 দিন ধরে এই পথে হাঁটছি। আমরা তো দুবার ঘুমিয়েওছি। আমিও এমনই ভাবতাম, কিন্তু এমনটা নয়। গুহার মধ্যে সময় বোধহয় একটু অন্যরকম ভাবে চলে, তাই আমাদের এমন বেশি মনে হচ্ছে। এই গুহায় ওই জায়গায় পৌঁছতে সময় লাগে বাইরের 1.5 দিন, কিন্তু ভেতরে মনে হয় আমরা 3-4 দিন ধরে হেঁটেছি। হতে পারে এখানকার পথ এমন, তাই আমাদের এমন মনে হচ্ছে। আর কিছু বলল না। ওরা হাঁটতে হাঁটতে এসে পড়লো আবার একটা ফাঁকা জায়গায়। আর সেখানেই ওদের চোখে পড়লো গুহার ভেতরে যেন মাটির তলা থেকে গোল মতো একটা গ্লোবের মতো কিছু উঠে এসেছে। আর সেই দিকে অন্ধকার আলো পড়তেই লালচে রংটা ভালোভাবে দেখা গেল। সেদিকে তাকিয়ে জোনার চোখ চকচক করে উঠল। অপূর্ব বলল, এটা কি? এই হলো সেই গুপ্তধন, যার জন্য
আমরা এখানে এসেছি। সোম মাথায় হাত দিয়ে বসে পড়ল। অসম্ভব, এটা কোনো ধরনের গুপ্তধন হতে পারে না। না সোনা না রূপো, কোনো কিচ্ছু নেই। সামান্য একটা ব্লকের মতো পাথর, আর এত বড় পাথরের গুপ্তধন যদিও বা হয়, এটা আমরা কি করে নিয়ে যাব? আমি আগেই বলেছি এটা একটা গুপ্তধন, কিন্তু এই গুপ্তধন এখান থেকে নিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। এটা হলো এক ধরনের দামি পাথর, কিন্তু পাথর এত শক্ত যে সহজে ভাঙা যায় না। আসলে আমাদের এখানকার একটা গল্প চালু আছে। আজ থেকে অনেক বছর আগে, যখন এই অংশে কোনো মানুষ থাকতো না, তখন এই দুর্গম পাহাড়ে একটা উল্কাপিণ্ড খসে পড়েছিল। পাহাড়টা ভেঙে যায়। পাহাড়ের যে অংশটা ভেঙে গিয়েছিল সেটা সমুদ্রের জলে ডুবে যায় আস্তে আস্তে, কিন্তু উল্কাপিণ্ডটাই পাহাড়ের মধ্যে কোথাও গেঁথে গিয়েছিল। এমন একটা কথা আমিও পুরনো কোনো একটা বইতে পড়েছিলাম, কিন্তু এটাই যে সেই উল্কা, তুমি এত নিশ্চিত হয়ে বলছো কি করে? এইটাই সেই উল্কাপিণ্ড। সেই সময় এই অঞ্চলের সভ্য লোকজন না থাকলেও আদিবাসীরা থাকতো, আর সেই আদিবাসীদের কাছ থেকে এখানকার অনেকেই সেই কথা জেনেছিল। তারপর থেকে এই দ্বীপে আর কেউ আসতো না। আদিবাসীরা মনে করত যে দ্বীপে আকাশ থেকে অমন আগুন নেমে আসে, সেই দ্বীপ ভালো নয়। জোনা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। তার হাতের মশালের আলোতে সেই লাল রঙের বড় পাথরটা যেন জল করে উঠল। শেষবার আমি এখানে এসেছিলাম তোমাদের মতোই একজনের সাথে, কিন্তু সে লোভে পড়ে এই পাথরটা এখান থেকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যদি এই জিনিসের কোনো অংশ নিতে পারত, তাহলে সে তা বেচে কোটি কোটি টাকা পেত। এইবার জোনা চলে গেল সেই গুহার এক পাশে, আর সেখানে তাকাতেই ওরা দেখতে পেল পড়ে রয়েছে একটা নরকঙ্কাল। শুধু নরকঙ্কাল নয়, তার পাশে পড়ে রয়েছে কতগুলো ছোট ছোট পাথর, আর একটা বড় পাথর সেই কঙ্কালটার অর্ধেকটাই চাপা দিয়ে রেখেছে। আর সেই কঙ্কালটার হাতের পাশে পড়ে রয়েছে জং ধরা ছোট গাইতির মতো একটা অংশ। অপূর্ব চিৎকার করে বলে উঠল, নরকঙ্কাল! জোনা তখন গুহার চারিদিকে মশাল ঘুরিয়ে ঘুরিয়ে দেখল একটা নয়, বেশ কয়েকটা নরকঙ্কাল চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত এই পথে অনেকেই এসেছে, অনেকেই গুপ্তধন এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যারা নিজের লোভকে সংবরণ করতে পেরেছে তারা এখান থেকে ফিরে যেতে পেরেছে। বাকিরা ওই পাথর ভাঙার চেষ্টা করতে গিয়ে এর মধ্যেই চাপা পড়ে মরেছে। তোমাদের প্রথম দিনের একটা কথা বলেছিলাম, মনে আছে? জোনা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে ওদের দিকে। অপূর্বর মনে পড়ে গেল প্রথম দিনে জোনার বলা কথাটা। এই পাহাড়ের দিকে আঙুল দেখিয়ে জোনা বলেছিল, তোমরা আসলে কি করতে এসেছো? গুপ্তধন খোঁজার জন্য নাকি গুপ্তধন দেখার জন্য? গুপ্তধন খুঁজে পেলে সেটা কি নিয়ে যাব না? যদি নিয়ে যাওয়ার মতো হয় তাহলে তো নিয়ে যাবই। আর যদি ধরো নিয়ে যাওয়ার মতো না হয়? দেখো চোনা, গুপ্তধন মানে সবসময় দামি কিছু হবে এমন ব্যাপার নয়। গুপ্তধন এমন কিছু হতে পারে যেটা আমাদের কাছে দুর্লভ, যা সহজে দেখা যায় না। কিন্তু সমস্ত দুর্লভ কিছু যে পৃথিবীর মানুষের কাছে দেখাতেই হবে কিংবা বাইরে পার করতেই হবে তেমন তো কোনো কথা নেই। প্রথম দিন তোমরা আমায় বলেছিলে তোমাদের গুপ্তধন নিয়ে না গেলেও হবে। তোমরা অভিযানের খোঁজে এখানে এসেছো, তাই তোমাদের আমি এখানে নিয়ে এসেছি। আজ পর্যন্ত যাকে যাকে আমি এখানে নিয়ে এসেছি সবাই প্রথমে এমন কথাই বলেছিল, কিন্তু এখানে এসে এমন জিনিস দেখে তাদের মত বদলে যায়। তারা এখানকার পাথর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাদের মৃত্যু হয়। একমাত্র আমি এই পথের সন্ধান জানি, তাছাড়া আমার বাবা জানতো। আমার বাবা আর আমি এখানে যাদের এনেছি
তারা হয় এখানেই মারা গেছে, আর না হলে এখান থেকে বেরিয়ে গিয়ে এখানকার কথা কখনো কাউকে বলেনি। দুর্জয় পাহাড়ে অনেক লোক মারা গেছে, এই কথা অনেকেই জানে, কিন্তু কেন মারা গেছে সে কথা অনেকেই জানে না। দুর্জয় পাহাড়কে সবাই মৃত্যু পাহাড় বলে জানে। জোনা এবার সামনের দিকে এগিয়ে গেল। সেই গোলকের গায়ে হাত দিয়ে ওরা দেখল ঠান্ডা, যেন বিশাল বড় এক আংটির পাথর ওদের সামনে রেখে দিয়ে গেছে কেউ। গুপ্তধন খুঁজে পেলে সেটা না নিয়ে চলে যাব এমন বোকা নই, কিন্তু এটা এখান থেকে বার করা সহজ নয়। আর দ্বিতীয় কথা, এমন একটা জিনিস এখানে থাকাই ভালো। এটাতে কি আছে না আছে তা আমরা জানি না, তাই এসব জিনিস পৃথিবীর মানুষের সামনে না এলেই ভালো হবে। কি বল অপূর্ব? অপূর্ব হেসে সম্মতি জানালো। জোনার চোখ চিকচিক করে উঠল। জোনা এগিয়ে এলো ওদের দিকে, ওদের দুজনের দুহাত চেপে ধরে বলল, আজ পর্যন্ত যাদেরই আমি এখানে এনেছি সবাই সবাই এখানে আসার পরেই এ পাথর নিতে চেয়েছে, ভাঙতে চেয়েছে। আমি তাদের আটকাতে পারিনি, বাধ্য হয়ে তাদের ছেড়ে আমায় চলে যেতে হয়েছে। আজ এই প্রথমবার এমন কাউকে পেলাম যারা আমার সঙ্গে ফিরে যাবে। ওরা আরো কিছুক্ষণ রইল সেখানে, তারপর জোনার সঙ্গে ফেরার পথ ধরল। ওরা বুঝতে পারল জোনা ওদের মতোই অভিযাত্রী, গুপ্তধনের লোভ নয়। গুপ্তধন অনুসন্ধানের অ্যাডভেঞ্চারটাই জোনাকে ওদের মতোই টেনে এনেছে ওদের সঙ্গে। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে, ওরা হয়তো রতন নয়, রতন ছিল এইখানে, তবে জোনা তার মতো অ্যাডভেঞ্চারীদের চিনতে ভুল করেনি। ওরা ফিরতে লাগলো বাইরের দিকে, এই দুর্জয় পাহাড় ছেড়ে, দুর্জয় পাহাড়ের দ্বীপ ছেড়ে, সভ্য দুনিয়ায়। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।